প্রেগনেন্সি অবস্থায় এমনও দিন গেছে প্রেগনেন্সিতে আমি 17 দিন খাইতে পাই নাই, আমাকে খাইতে দেওয়া হয় নাই, আমাকে একা এক রুমে রাখা হয়েছে। একদিন শুধু বলছি যে তুমি একটু থাকো রাতে, আমি ভয় পাই, তোমাদের বাসায় তো আমি আগে কখনো থাকি নাই, আমি ভয় পাই। সেদিনও আমাকে ইচ্ছা মতো ওই দিন রাত্রে মারছে। তখন আমার প্রেগনেন্সি 5 মাস চলে। ও মাই গড, অনেক মারছে সেদিন আমাকে। আমি অনেকবার চিন্তা করছি আপা, অনেকবার। এইরকম ঘটনা আমি পুরো জীবনে শুনি নাই। প্রতিদিন আমি শত শত মানুষের সঙ্গে মিশি, কথা বলি, কিন্তু এই ঘটনা জীবনে শুনি নাই যে বাবা বাচ্চাকে নিয়ে ভেগে গেছে 1 বছর। 1 বছর আনটিল ও বেস্ট ফিড করে। হ্যাঁ 1 বছর, আজকে 1 মাস 13 দিন। 1 মাস 13 দিনের একটা বাচ্চা। ও মাই গড। আপা আমাকে শুরু থেকে বলেন তো, আচ্ছা, আপনার পরিচয় কেমন করে তার আমার সাথে? পরিচয় হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে তাকে আমি মানে এমনি জাস্ট চিনি। তখন আমার সাথে ওর কোনো রিলেশন বা কোনো সম্পর্ক কিছুই হয় নাই। জি। তো এর মাঝখানে আমার কলেজ হলো, আমার লাইফে যাই হওয়ার হলো। এরপরে আমি বিয়ে করলাম অনেক বছর পরে। আমি আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম, ও বাবা। তারপর বিয়ে করলাম। এখন বিয়ের পর থেকে আসলে 6 মাস পর থেকেই আমি যেটা বুঝতেছিলাম যে ও আসলে সামথিং ইজ রং, যে ও আসলে আমার কাছে, আমি যেহেতু এক বাবার এক মেয়ে ছিলাম, আমার বাবার একটা বাড়ি আছে, আমরা এক ভাই এক বোন, ও হয়তো সামহাও বিয়ের পর থেকে চিন্তা করতেছিল যে বিজনেসের জন্য কিছু টাকা যদি সে আমার কাছে সে সরাসরিই চাইছে যে আমাকে 5-6 লাখ টাকা এনে দাও, আমি একটু আমার বিজনেসটা বড় করি। আমি বললাম যে আচ্ছা দিতাম ভাইয়া, বাবা মার থেকে এনে দিতাম, যদি একটু ভালো ব্যবহার পাইতাম আমি হয়তো সেটাও করতাম। কিন্তু আমি তো বিয়ের পর থেকে ওর কাছ থেকে টর্চার হইতেছিলাম প্রতিনিয়ত। মানে খুবই মারাত্মক অবস্থা। আমার সাথে তো সে অনেক খারাপই করছে। এরপরে আমাকে বলতেছে যে আমার বাবার দলিল সে চায়। তোমার বাবার দলিল কোথায়? আমি বলছি কেন, দলিল দিয়ে কী করবা? বলে না, দলিল তো নাই তোমাদের বাসায়। যেহেতু আমার বাবা এখন রিটায়ার মানুষ, আমার মামা খালামণি ওরা হচ্ছে আমার মাকে মাঝে মাঝে যাই দেয়, তো ওনারা হেল্প করে আর কি। তো এখন ও আমাকে বুঝালো যে না, তোমাদেরও খালারা তো তোমাদের সংসারটা চালায়, মেবি তোমাদের বাসার দলিলটা তোমার বাবা তোমার খালাদেরকে দিয়ে দিচ্ছে। আমি বললাম না না, এরকম কোনো ঘটনাই না, ওরা তো আসলে ওইভাবে আমাদের সংসার কেন চালাবে, হয়তো বড় বোন হিসাবে আসলে মার হাতে হয়তো কিছু দিয়ে যায়, সেটা অন্য হিসাব, বাট এখানে তো আমাদের সংসার চালানোর কিছু নাই। পরে বলতেছে না তুমি জানো না। আমি বললাম তুমি কোত্থেকে শুনলা? আমার ফ্যামিলির খবর আমি জানি না, তুমি জানো? বলে আমি শুনছি। এরপরে আবার বলে যে তুমি তোমার বাপ ভাই তোমাকে কিছু দিবে না, তুমি তোমার বাড়ির ওয়ারিশনামাটা নিয়ে নাও, তুমি তোমার জায়গার অংশটুকু তোমার বাবার কাছ থেকে লিখায় নাও। আমি বলছি আরে আমার বাবা মা এখনো জীবিত, আমার বাবা মা জীবিত থাকতে আমি কেন এগুলো লিখাই নিব? এগুলো তো এখন আমার অধিকার নাই, আমার বাবা মার অবর্তমানে এগুলো তো আমরা 2 ভাই বোনই মালিক। ও বারবারই আমাকে বোঝানোর চেষ্টা করতেছিল যে আমি আসলে কিছুই পাবো না, আব্বু বেঁচে থাকতেই আমি আমার অংশ যাতে আমি মানে লিখাই নেই আব্বুর কাছ থেকে। দলিলটার খোঁজ কেন সে করলো? দলিল দিয়ে সে কি করবে? এটা আমার মাথায় প্রথমে আসে। দলিল দিয়ে সে কি করবে? দলিল দিয়ে নিশ্চয়ই সে ব্যাংকে মর্গেজ রেখে হয়তো টাকা পয়সা নেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল, বড় একটা অ্যামাউন্ট। বারবারই দলিলের কথা বলতো। তারপরে এগুলো নিয়ে আসলে আমার সাথে মাঝখানে একটা অনেক বিশাল ঝামেলা হয়েছে। 31st নাইটে সে 2020-তে সে আমার গায়ে হাত তুললো। পরে আমি আসলে ওই দিন ওর বাসাতেই ছিলাম, আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। তারপর আমি বাসায় চলে আসছি ভোরবেলা। আসার পরে আমার বাসা থেকে তো সবাই খুব প্রেশার যে না ওর কাছে যেতে হবে, বা বিয়ে করছি সংসার করতে হবে। বাট আমি আসলে তখনই চাইছিলাম যে আর করবো না, আমি চলে আসি। কিন্তু আসলে আম্মুর প্রেশার, সবার প্রেশার, খালামুনিরাও ফোন করে এটা ওটা বলে, তার কারণে আমি আসলে সংসারটা করতে চাই। আমি আবার ব্যাক করি। ব্যাক করার পর খুব হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমি আসলে ব্যাক করছি। করার পরে তো আমি কনসেভ করলাম। কনসেভ করার পরে এখন ডাক্তার আমাকে 3 মাসের বেড রেস্ট দিল। ও আমাকে বেড রেস্টে থাকতে দিবে না। ও আমাকে বলে ওর মার সংসারের কাজ করতে হবে, যেহেতু ওরা জয়েন্ট ফ্যামিলি, ওরা একসাথে থাকে, সংসারের কাজ করতে হবে। আমি আসলে শুরুতে যে টুকটাক কাজ করছি, কিন্তু সেই সময়টা ডক্টর যেহেতু বেড রেস্টে দিচ্ছে, আসলে আমি তো আমার ভালোর জন্য, আমার বাচ্চার ভালোর জন্য আমি চাইছিলাম যে আমি বেড রেস্টটা করি, কিন্তু আমি সেই সময় বেড রেস্ট করতে পারি নাই। সে এই মার কাজ, এই কাজ, সংসারের এইটা ওইটা বলে সে প্রায় আমার গায়ে হাত তুলতে আসতো এই প্রেগনেন্সি অবস্থায়। এমনও দিন গেছে প্রেগনেন্সিতে আমি 17 দিন খাইতে পাই নাই, আমাকে খাইতে দেওয়া হয় নাই, আমাকে একা এক রুমে রাখা হয়েছে। একদিন শুধু বলছি যে তুমি একটু থাকো রাতে, আমি ভয় পাই, তোমাদের বাসায় তো আমি আগে কখনো থাকি নাই, আমি ভয় পাই। সেদিনও আমাকে ইচ্ছা মতো ওই দিন রাত্রে মারছে। তখন আমার প্রেগনেন্সি 5 মাস চলে। ও মাই গড। অনেক মারছে সেদিন আমাকে। আমি না থানায় কিছু করি নাই যে না এখন
এই অবস্থায় আমি দৌড়াদৌড়ি মামলা টামলা করলে আমি দৌড়াইতে পারবো না, আমি এখন অসুস্থ। প্রেগন্যান্সি অবস্থাতে একটা মানুষ সবচেয়ে ভালনারেবল না থাকে। আমি খুব ওই তখন থেকে আমি খুব টর্চার। এরপরে 17 দিন সে 2টা কলা আনতো, কলাটা এনেও সে ওই বাহিরে ঝুলায় রাখতো, সে ঘরে আনতো না। তার সূচিবায়ের সমস্যা ছিল হালকা, খুব বেশি না। সে বলতো যে ঘরে পোকা আসবে, এখানে আনা যাবে না। আমি কলা খেয়ে ওই ছালটা আমি আমার রুমের বিনে ফেলছি। কেন ফেলছি এটার জন্য সে আমাকে মারতে আসছে। তার ভাস্তি ছিল, তার ভাস্তিকে আমি কেন টেক কেয়ার করি না, কেন নেই না, এটার জন্য সে আমাকে একদিন লাথি মারতে আসছে। আমি তখনও প্রেগন্যান্ট। ও মাই গড। এরপর যাক বাচ্চা হলো, আমি অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু। 17 দিন আমার ঘরে আসে না, খাইতে দেয় নাই। আমি পরে ওর চাচিরা মিলে বললো যে তুমি তাহলে তোমার আম্মার বাসায় যে কিছুদিন থাকো, আমি বাকি 4 মাস আমার আম্মার বাসায় থেকেই আমি ডেলিভারির আগে আগে আমাকে হসপিটালে ভর্তি করে। তখনই আমি ওইখান থেকে ওদের আমার সিজার হওয়ার পরে আমি ওর বাসায় যাই। তারপরে সিজারের আমার 3 দিন, তখনও সে আমার গায়ে হাত তুলতে আসে। আমার 3 দিন আমার পেটটা মাত্র কাটছে, আমার ঘাটাও শুকায় নাই। ও মাই গড। আমি কোন দিন বুঝতে পারলাম ও থাকবে না। ও যখন থেকে বুঝছে যে ও আমার কাছ থেকে কিছু আসলে পাচ্ছে না, একটা অ্যামাউন্ট পাচ্ছে না, দলিল চায় পায় না, টাকা চায় পায় না, তখন থেকে সে আর এইখানে সে কন্টিনিউ করতে চায় না। এবং প্রতিদিনই বলছে আমি থাকবো না, আমি থাকবো না, আমি চলে যাব। বাচ্চা কার কাছে থাকবে, বাচ্চার কি ডিসিশন নিবা। সবসময় সে আমার গায়ে এরকম হাত তুলতো, টর্চার করতো। যাই হোক, তারপরে আমি বললাম যেভাবে আসলে আমি থাকতে পারতেছি না। ওদের বাসাটা অনেক গরম, একচালা রুম, কোনো ফাউন্ডেশন দেওয়া বাড়ি না, খুব গরম। আমার পুরো প্রেগনেন্সি গরমে কাটছে। আমি এত কষ্ট লাইফে হয়তো করি নাই। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমি এখন 1 গ্লাস পানি ঢেলে আমার খেতে হয় না, বাট ওইখানে আমি এত কষ্ট করছি। এরপরে আমি বলছি যে না, আমাকে এখন বাসা নিয়ে দাও, বাসা না নিয়ে দিলে আমি আর আসলে আমি থাকতে পারতেছি না এই গরমের ভেতর। নিবে না। যাক বাসা সে নিল। নিয়ে দেওয়ার পরে জানুয়ারিতে, এই বছরের জানুয়ারিতে বাসা নিলাম। বাসা নেওয়ার পরে সে বাজার করে না, বাসা ভাড়া সেই বললো যে বাসা নাও। সেপ্টেম্বরে বললাম আমার বাসা লাগবে, বাসা নিয়ে দাও। পরে বললো জানুয়ারিতে বাসা নাও। পরে জানুয়ারিতে বাসা নিলাম, সে বাসা ভাড়া দেয় না, বাজার করে না। আমার মা বললো যে ঠিক আছে, ও যখন বাসা ভাড়া নিছে ও বাসা ভাড়াটাই দেখ, খাবার যা লাগে আমি আমার বাসা থেকে খাবার পাঠাবো। আম্মু আমাকে বক্সে বক্সে খাবার দিত, ওইটা খেয়েছিলাম। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সে বাসা ভাড়াও দেয় নাই, সে একদিন বাজারও করে নাই। আমার হক সেভাবে নষ্ট করে গেছে। ইনফ্যাক্ট যাওয়ার সময় ও বাসা নেওয়ার পর থেকে সে 1 দিন 2 দিন পর পর, আমার তো বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়ে যাওয়ার পর 1 দিন 2 দিন পর পরই সে আমার বাচ্চাটাকে নিয়ে সে আমার শ্বশুর বাড়িতে যাইতো। শ্বশুর বাড়ি কাছেই আমার বাসা থেকে, 10 টাকা 15 টাকা রিক্সা ভাড়া, 5-7 মিনিটের 10 মিনিটের রাস্তা। তো সে যাইতো, আমি না তাকে বলার সাহস পাইতাম না যে এরকম বাচ্চা নিয়ে তুমি প্রতিদিন কেন যাও। তাও 1 দিন 2 দিন বলছি তো তুমি এভাবে যেও না, প্রতিদিন যাওয়ার কি আছে, 10 দিন 12 দিন পর 15 দিন পর একদিন নিলেই হয়। আবার বেশি বলতাম না, ও তো ঝগড়া করবে, গায়ে হাত তুলতে আসবে, এই ভয়ে কিছু বলতাম না। যেদিন সে আমার বাচ্চাটাকে নিয়ে বের হয়েছে সকাল 9:30, 16 তারিখ, ও এর মাঝখানে সে আবার বলতেছিল, ফেব্রুয়ারি মাসে আমাকে বলতেছিল যে তুমি বাসা ভাড়াটা দিয়ে দাও, কোনোভাবে ম্যানেজ করো। আমি হচ্ছে মার্চের 15 তারিখে আমার একটা বিল পাস হবে, যেহেতু প্রেশার কাজ করে, আমার একটা বিল পাস হবে 1-1.5 লাখ টাকার। আমি একবারে তোমার বাসা ভাড়া, বাজার খরচ যা আসে 32,000 টাকা 2 মাসের বাসা ভাড়া মিলে, বাজার খরচ মিলে ও আমাকে বলতেছে আমি তোমাকে একবারে দিব, তুমি এখন আমাকে হেল্প করো। আমি বলছি যে না, আমি তো হেল্প করতে পারবো না, আমি তো জানি ও কিরকম। তারপরে দেখি বাসা ভাড়া আটকায় যেতেছে। আমি ধার করে এনে আমি বাসা ভাড়াটা দিলাম। বাজার তো আম্মুই দিতেছে, আম্মুই খাওয়াচ্ছে, বাজারের কথা আর বললাম না। 15 তারিখ বলতেছে এদিকে আমার বাসায় ফ্রিজ নাই, একটা ফ্রিজ কেনার কথাও বলতেছে। আমি 15 তারিখে সব করব, ফ্যান কিনতে হবে, গরম পড়ে গেছে। কিছুই করলো না। এই 15 তারিখ বলে ঘুরাতে ঘুরাতে ও হচ্ছে 16 তারিখ সকালবেলা 9:30টায় আমার বাচ্চাটাকে নিয়েও বের হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল আমি ভাবতেছি দাদার বাসায় গেছে, বলছে দাদার বাসায় যাবে। তো আমি বললাম আজকে আমার টাকা লাগবে, বলে কখন লাগবে। আমি আর কিছু বললাম না কখন লাগবে, আমি দরজাটা আটকায় দিলাম। সকাল 9:30টায় বের হয়েছে, আমি 11টার মধ্যেই টের পাইছি যে ও কিছু একটা ঘটাইছে, কারণ আমি ফোন বন্ধ পাইতেছিলাম। ফোন বন্ধ পাচ্ছি, ফোন দেই, ফোন ধরে না। আমি হচ্ছে সাথে সাথে আমার দেবরকে ফোন দিলাম, মাকে ফোন দিছি, আমার শাশুড়িকে ফোন ধরে নাই। পরে আমার দেবরকে ফোন দিছি, পরে বলতেছে ভাইয়া তো আসে নাই। আমি বলি কি বলো আসে নাই, ও তো 9:30 আমার বাচ্চাটাকে নিয়ে বের হয়েছে। বলে না ভাইয়া তো 2 দিন ধরেই বাসায় আসতেছে না। তাহলে কোথায় গেল? আমি দৌড়ায় আমি বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে, যেহেতু বাসায় যায় নাই। ও তো প্রতিদিনই বাসায় যাবার, প্রতিদিন ব্যাক করে বাবুকে নিয়ে। এখন আমি ওইখানে যাওয়ার পর ওরা আমাকে ইচ্ছা মতো আমার সাথে অনেক ঝগড়া করলো, চিল্লাচিল্লি করলো, আমি কেন আসছি, আমি নাকি বাসা ছেড়ে গেছি, এখানে আমার আর অধিকার নেই, এখানে আমি কেন যাব।
আমার বাসা থেকে আমার বাচ্চা হারাইছে, আমার হাজব্যান্ড হারাইছে, এটা রেসপন্সিবিলিটি আমাকে খুঁজে দিতে হবে। কিন্তু আমি তো জানি প্রতিদিন তো ওর বাসাতেই আসে, বাচ্চাকে নিয়ে আসে। ইনফ্যাক্ট আমার বাসায় সে মাঝে মাঝে নাস্তাও করে না, তার আম্মার হাতের নাস্তা করবে বলে আম্মার বাসাতেই সে যায়। সেদিনও সে এভাবেই বের হয়েছে। তারপর থেকে আজকে পর্যন্ত, আজকে 1 মাস 13 দিন আমার 1 বছরের বাচ্চা, দুধের বাচ্চা নিয়ে ও কোথায় আছে আমি কিছুই জানি না। আপনি বাবুর ছবিটা দেখান। সো এই বাচ্চাটা, সো আমার মনে হয় কেউ না কেউ দেখবেন, কেউ না কেউ জানবেন। যদি জানেন প্লিজ আমাদের ইনবক্সে জানান, অথবা আপনি যদি কোনো ফোন নাম্বার বলতে চান। হ্যাঁ, আমি একটু আমার হাজব্যান্ডের ছবিটাও দেখাতে চাই, যেহেতু ও নিছে, ওকে সবাই চিনবে, বাবুকে তো আর চিনবে না। ওকে, অন্য কোনো কাহিনী নেই তো? অন্য কোনো কাহিনী ভাই, এখন আমার তো বিজনেস করতাম, আমার বিজনেসের কিছু ড্রেস থাকে, তো আমি তো খুব অল্প মাল তুলি। পাকিস্তানি ড্রেস তো, আমি তো অনেক বড় ব্যবসায়ী না, অল্প কিছু মাল তুলছি এবার প্রথম আর কি, 20 পিস মাল তুলছি, ওইখান থেকে আমার একটা ড্রেস মিসিং। আমার একটা বিজনেসের ড্রেস নাই। আমার যেহেতু অল্প মাল, আমার গনা মাল, কয় পিস মাল আসছে এটা আমি জানি, কয় পিস সেল হয়েছে এটাও আমি জানি অনলাইনে। আর হচ্ছে আমার বাসা থেকে আমি কন্ডিশনার পাই না, ইনটেক কন্ডিশনার পাই না, ফেস ওয়াশ পাই না, এরকম টুকটাক অনেক কিছুই পাই না, আমার কিছু গোল্ডও পাই নাই। তাহলে এই জিনিসগুলো কোথায় গেছে? আমার বাসাতে একটা পিঁপড়াও ঢুকে না। এখন এটা আমি ওর ফ্যামিলিকে জানাইছি, ওর কাজিনকে জানাইছি। ওর কাজিন বলে, তুমি এত কিছু খোঁজ করতেছো, তুমি তো তোমার বাচ্চাটাকেই পাচ্ছ না, সবচাইতে বড় জিনিস পাচ্ছ না, এগুলোর খোঁজ করে কি করবা? আমি বললাম, হ্যাঁ আপু, এটা তো আপনি ঠিকই বলছেন, আমার বাচ্চাটাকেই তো আজকে 1 মাস 13 দিন আমি পাচ্ছি না। বাচ্চাটাকে কিভাবে রাখছো? এর মাঝখানে সে কি চালাক, সে সবসময় কল রেকর্ড করে, মানে কল রেকর্ড কি, সে সবসময় ভয়েস রেকর্ড করে। আমার সাথে সে দেখা যাবে যে বাজার করতেছে না, কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগাই দিবে, ওই যে আমি একটু চিল্লাবো বা আমি কিছু কথা বলবো, এগুলো সে রেকর্ড করবে। এর মাঝখানে সে আমার বাচ্চার গলায় একদিন ছুরি ধরে সে আমাকে দিয়ে বলাইতে বাধ্য করছে যে আমাকে যদি, আমি তো বাসা নেওয়ার কথা বলতেছিলামই, আমাকে যদি বাসা না নিয়ে দাও তাহলে আমি তোমার বাচ্চাকে মারবো, আমি তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এই ধরনের কথা সে আমাকে দিয়ে বলায় বাধ্য করে সেগুলার কল রেকর্ড করছে। এবং এখন সে এটাই হয়তো মানুষের কাছে প্রুফ করার চেষ্টা করবে যে আমি মা হিসাবে ভালো না, আমি বাচ্চাকে হার্ম করতে যাই, এই জন্য সে বাচ্চা নিয়ে গেছে, সে এটাই এখন প্রুফ করার চেষ্টা করবে। কিন্তু সেদিন আমার কাছে কোনো ওয়ে ছিল না, আমি মোবাইল নিয়ে বসতে পারিনি বা মোবাইলটা নিতে পারিনি। ওদিন এমন সিচুয়েশন ছিল যে আমি তো নিজেই ভয় পাচ্ছি যে কখন কি করে ফেলে, আমি কি করব, আমি কি বলবো। এর মাঝখানে সে অনেক চালাক, সে আমাকে কাবিনের টাকা থেকে সে আমাকে বলছে যে তুমি 1 লাখ টাকা উসুল দেখায় দাও। আমি 1 লাখ টাকা, সে কিন্তু আমাকে কোনো টাকা দেয় নাই, আমি 1 লাখ টাকা উসুল দেখায় দিছি। দেন সে আমাকে বলতেছে আমার একটা আলমারি কেনা লাগবে। সে আমাকে একটা কাঠের আলমারি কিনে দিছে 35 বা 45 হাজার টাকা দিয়ে। সে এটাকে, কোনো হাজব্যান্ড কখনো ওয়াইফকে কিছু দিলে ডিট করে? কখনো ডিট করছেন আপনারা? সে আমাকে একটা স্ট্যাম্প এনে, ওই স্ট্যাম্পে সে আমার কাছ থেকে সাইন রাখছে যে সে আমাকে একটা আলমারি দিচ্ছে, কিন্তু আলমারির কথাটা কাগজে ওখানে উল্লেখ নাই। আলমারি দিছে মানে কি? ওনাকে সে একটা আলমারি কিনে দিচ্ছে। ওয়েট, ঘরে একটা আলমারি আনছে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে কই দিল? এটা তো ঘরে আনছে। ওইটা মানে সে বলতেছে আমি তোমাকে দিছি, এটা তোমার কাবিনের টাকার থেকে 50,000 টাকা মাইনাস করবে। এটা সে আবার আমার কাছ থেকে সাইন নিছে। হ্যাঁ সত্যি, ইম্পসিবল। এই ডিডটা তার কাছে আছে, কিন্তু ডিডের কাগজে 50,000 টাকার কথা লেখা, ওইখানে আলমারির কথাটা উল্লেখ নাই। তাই আমি বললাম তুমি আলমারি বাবদ দিলা, তুমি আলমারির কথাটাই উল্লেখ করতা। বলে না, টাকার কথা উল্লেখ আছে, তুমি সাইন করো। আমি সেদিনও সরল মনে তাকে আমি সাইন করে দিছি। সরল মনে কেমনে নিলেন বলেন তো? সরল মন কি, যে আমি এখন এটা এটা নিয়ে, দুনিয়াতে আপনি শুনছেন? আমি তো কোনোদিন শুনিনি। আমি এখন ঝামেলা করব, ঝগড়া করব, এটা নিয়ে তো ঝগড়া হয়ে যাবে, বিশাল ঝগড়া। ঘরে একটা ফার্নিচার আনছে, এটা আবার দলিল করে রাখলো যে আমি তোমাকে এটা কিনা দিলাম, টাকা খরচ হলো 50। মানে অদ্ভুত, মানে ওর সাথে আমি থাকতে আমি এমন সিচুয়েশন ফেস করছি যা আসলে চিন্তা করার বাইরে। আমি এখন ভাই বলি না যে ও গেছে কেন, ও ফিরে আসুক, ও যা ইচ্ছা তা করুক, আমি শুধু আমার বাচ্চাটাকেই চাই, যে আমার বাচ্চাটা সেফ থাকুক, আল্লাহ আমার বাচ্চাটাকে হেফাজত করুক, আমার বাচ্চাটাকে আমি ফিরে পাই। আমি জানি না আমার বাচ্চাটার সাথে এখন কি করতেছে, বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে, না কিছু খাইছে কি খাওয়াই নাই, আমি না আসলে কিচ্ছুই জানি না। আমার দিন রাত, আমি সারাদিন কাঁদতে কাঁদতে আমার জীবন নাই। আমি বাচ্চাটার জন্য আমি এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমি বাচ্চাটাকে কোথায় খুঁজে পাবো? আপনি তো আইনের আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি জিডি করতে গেলাম, জিডি করতে গিয়েও সেখানে আমার 3 দিন ঘুরে আমাকে জিডি বের করা লাগছে। 16 তারিখে আমার বাচ্চা মিসিং, 16 তারিখে আমি থানায় গেলাম, আমি জিডি করতে পারি নাই।
17 তারিখে গেলাম, আমি জিডি করতে পারি নাই। 18 তারিখে যে আমার জিডির কপি নিয়ে লাগছে, পরে আমি 19 তারিখে যে আমি মামলা করছি। কিন্তু বারবারই মামলায় ওদেরকে হাজির হইতে বলতেছে, ওরা কোনো ভয়ই পায় না, উল্টা আমাকে, আমার 3 দেবর, আমার শাশুড়ি আমাকে থ্রেট দিতেছে, আমি তাদের বাসায় যেতে পারবো না, তাদের বাসায় খোঁজ করতে পারবো না। আমার 3 দেবর সেদিন ঈদের দিন আমি তো মামলা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি কোর্টে, আমি যাই না ইচ্ছা করে খোঁজ করতে, কারণ আমি জানি যে ও বাসায় নেই। তারপর ভাবলাম যে ঈদের দিন হয়তো থাকতে পারে, আসতে পারে বাসায়। ঈদের দিন আমি ভোরবেলা 6টার মধ্যে আমি বাসায় গেছি। পরে ওর ছোট 3 ভাই, ওরা 4 ভাই, ওর 3 ভাই আমাকে পারেন, আমাকে মারতে আসতেছে, পুরো রেকর্ড আমার কাছে আছে, ভয়েস রেকর্ড। ওরা 3 ভাই আমাকে পারেন, আমাকে ওইখানে মারবে, আমাকে মারতে আসতেছে। আমি শুধু বলছি আমার গায়ে হাতটা দিয়েই দেখ আজকে না, এইরকম একটা সিচুয়েশন। আমি যে ওদের বাসায় যে খোঁজ করব, আমার সেই অবস্থানটাও নাই যে আমি খোঁজ করব। ওরা আমার সাথে এত জুলুম একটা মানুষ মানুষের প্রতি এভাবে করতে পারে না। এই যুগে এসে এত জুলুম হয় না একটা মেয়েরা। আমি খাইতে পাইনি, এটা হলো আমার সবচেয়ে বড় দুঃখ, যে আমি খাইতে পাইনি প্রেগন্যান্সির টাইমে, আমাকে খাইতে দেওয়া হয় নাই। এখন বলবেন যে কিভাবে চলছেন, কিভাবে, তাইলে কিভাবে প্রেগন্যান্সিতে না খেয়ে? আমার আম্মু এসে আমাকে পিছনের দরজা দিয়ে বক্সে করে খাবার দিয়ে যাইতো, জানেন। আমাকে, ওদের বাসাটা হচ্ছে এই সিস্টেমের, এখানে ঘর, মাঝখানে একটু চিপা রাস্তার মতো, সেটা আবার হচ্ছে আপনার বাথরুমের টাঙ্কি। এই টাঙ্কির উপর দিয়ে আমি বের হইতাম, আমাকে ওই দরজাটা খুলে দেয়নি। তারা 17 দিন দরজাটা আটকে রাখছে। তারা আমার ঘরে, আমার হাজবেন্ড আমার ঘরে আসেও নাই, খোঁজও নাই। আমার শাশুড়িও কি মারে নাই, খোঁজ নাই, আমি কি খাইলাম না বাঁচলাম। আমি যে একটা অসুস্থ মহিলা, আমার তো তখন একটু মানসিক শান্তিটা বেশি দরকার ছিল। আমাকে মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। আম্মু আমাকে বক্সে করে খাবার দিয়ে যেত, আমি সেই খাবারটা খেয়ে আমি বাঁচছি। আমাকে শুধু বলতো তুমি চলে যাও, তুমি বের হও, তুমি চলে যাও। আমি বলছি তাইলে আমি তো এখন প্রেগনেন্ট, তাহলে আপনাদের বাচ্চাটা আপনার রেখে দেন, আমি চলে যাই। বাচ্চা রাখেন, আমি চলে যাই। বাচ্চায় বলে বাচ্চা কিভাবে রাখবে, এখনো তো তোমার কিছুই হয় না। আমি বলছি তাহলে আমাকে কেন যেতে বলেন, আমি তো যাব না। ওরা সবসময় চেষ্টা করছে আমাকে বাসা থেকে বের করার জন্য। এর মূল উদ্দেশ্য একটাই, যে আমি ওদেরকে কিছু দিতে পারি না। ও দেই নাই বললে ভুল হবে। আমাকে যখন প্রথমবার ঝামেলা হলো, এরপরে তো আমাকে আপোষ করে তারা নিল। তখন আমার হাজব্যান্ড একদিন আমার গায়ে হাত তুলছে, ওর ফার্নিচার লাগবে। আমার বাবা 1 থেকে 1.5 লাখ টাকার ফার্নিচার পাঠাইছে। ফার্নিচার কেন সে আমার গায়ে হাত তুলছে? তার ভাই গ্রামে থেকে, তার মেঝো ভাই তার আগে বিয়ে করছে, ওই ঘরে বাচ্চা হয়েছে তার আগেই, বিয়ের আগেই। এখন তার ভাই গ্রামে বিয়ে করছে, গ্রামের মেয়েরা গ্রামে যেখানে বিয়ে করছে সেখান থেকে তার মেঝো ভাইকে টাকা দিছে, ফার্নিচার দিছে। তাহলে তো সে ঢাকা শহরে বিয়ে করছে, তাকে কেন ফার্নিচার দেওয়া হবে না? এই জন্য সে আমার গায়ে একদিন হাতও তুলছে। পরে আম্মু শুনে বলতেছে আচ্ছা দিব। পরে আম্মু ফার্নিচারও পাঠাইছে আমার জন্য। তারপরেও মন ভরে না, ক্যাশ লাগবে, টাকা লাগবে। এটাই হলো মেইন ইস্যু, যে আমি আসলে কিছু দিতে পারি নাই। আমাকে অনেকে বলছে তুমি এখন দিবা, পরবর্তীতে আবার আরেকটা ডিমান্ড করবে, দিয়ে তো মন ভরাতে পারবা না। এই জন্য আমি দেওয়ার চেষ্টাই করি নাই। দেই নাই বললে ভুলে, যে বাসা ভাড়া দিলাম, বাজার করে খাইলাম, যখন যা পারছি 1000, 5, 10 ধার দিছি, এভাবে দিছে, অমনে দিছে। ও আবার চালাক, সে তার কোনো কাজের জন্য সে টাকা ধার নিবে, কিন্তু টাকাটা সে হাতে হাতে ধার নেয়, হাতে হাতে ব্যাক করে না, সে আমার অ্যাকাউন্টে দেয়। তাইলে তার কাছে একটা প্রুফ থাকবে, সে দেখাইতে পারবে এই যে আমি ওকে টাকা দেই। এইরকম চালাক। এটা স্বামী নাদাল হচ্ছে। এটাই অনেক দুরন্দর। আমি ওর কিছুই জানি না, ওর অফিস কোথায়। আমি বলছি আমাকে নিয়ে চলো, বলে আমার তো কোনো অফিস নাই, আমি তো হচ্ছে তোমার করে কাজ নিয়ে কাজ দেই, বিভিন্ন প্রেসে কাজ করাই, আমার তো কোনো অফিস নাই। এটা বলে সে গ্রামের বাড়ির অ্যাড্রেস আপনি জানেন না? গ্রামের বাড়ির অ্যাড্রেস আমি, কিন্তু এখন যেখানে থাকে এটা তার পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে তার মা আছে, ভাই আছে, তার ফ্যামিলি এখানেই থাকে।